গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রূপকথার গল্প পাঠ করে শোনাব না। আজকে স্বয়ং রবীন্দ্রনাথ শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের বাংলার রূপকথা বইটি সম্পর্কে কী বলেছিলেন সেটাই পাঠ করে শোনাব। উনি বলেছিলেন, ঠাকুরমার ঝুলিটির মতো এত বড় স্বদেশী জিনিস আমাদের দেশে আর কি আছে, কিন্তু হায়, এই মোহন ঝুলিটিও ইদানিং ম্যানচেস্টারের কল হইতে তৈরি হইয়া আসিতেছিল। এখনকার কালে বিলাতের ফেয়ারি টেলস আমাদের ছেলেদের একমাত্র গতি হইয়া উঠিবার উপক্রম করিয়াছে। স্বদেশের দিদিমা কোম্পানি একেবারে দেউলে। তাহাদের ঝুলি ঝাড়া দিলে কোনো কোনো স্থলে মার্টিনের এথিক্স এবং বার্গের ফরাসি বিপ্লবের নোট বই বাহির হইয়া পড়িতে পারে, কিন্তু কোথায় গেল রাজপুত্র পাত্তরের পুত্র, কোথায় ব্যঙ্গমা ব্যঙ্গমী, কোথায় ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ের ৭ রাজার ধনমানিক, পাল পার্বণ যাত্রা গান কথকথা, এই সমস্ত ক্রমে মরা নদীর মতো শুকাইয়া আসাতে বাংলাদেশের পল্লীগ্রামে যেখানে রসের প্রবাহ নানা শাখায় বহিত, সেখানে শুষ্ক বালু বাহির হইয়া পড়িয়াছে। ইহাতে বয়স্ক লোকদের মন কঠিন স্বার্থপর এবং বিকৃত হইবার উপক্রম হইতেছে। তাহার পরে দেশের শিশুরাও কোন পাপে আনন্দের রস হইতে বঞ্চিত হইল? তাহাদের সায়ংকালীন শয্যাতল এমন নীরব কেন? তাহাদের পড়াঘরের কেরোসিনদীপ্ত টেবিলের ধারে যে গুঞ্জনধ্বনি শোনা যায়, তাহাতে কেবল বিলাতি বানানো বহির বিভীষিকা। মাতৃদুগ্ধ একেবারে ছাড়াইয়া লইয়া কেবলই ছোলার ছাতু খাওয়াইয়া মানুষ করিলে ছেলে কি বাঁচে? কেবলই বইয়ের কথা, স্নেহময়ীদের মুখের কথা কোথায় গেল? দেশলক্ষ্মীর বুকের কথা কোথায়? এই যে আমাদের দেশের রূপকথা বহু যুগের বাঙালি বালকদের চিত্তক্ষেত্রের উপর দিয়া অশ্রান্ত বহিয়া কত বিপ্লব, কত রাজ্য পরিবর্তনের মাঝখান দিয়া অক্ষুণ্ণ চলিয়া আসিয়াছে। ইহার উৎস সমস্ত বাংলাদেশের মাতৃস্নেহের মধ্যে, যে স্নেহ দেশের রাজ্যেশ্বর রাজা হইতে দীনতম কৃষককে পর্যন্ত বুকে করিয়া মানুষ করিয়াছে, সকলকেই শুক্ল সন্ধ্যায় আকাশের চাঁদ দেখাইয়া ভুলাইয়াছে এবং ঘুমপাড়ানি গানে শান্ত করিয়াছে। নিখিল বঙ্গদেশের সেই চিরপুরাতন গভীরতম স্নেহ হইতে এই রূপকথা উৎসারিত। অতএব বাঙালির ছেলে যখন রূপকথা শোনে, তখন কেবল যে গল্প শুনিয়া সুখী হয় তাহা নহে, সমস্ত বাংলাদেশের চিরন্তন স্নেহের সুরটি তাহার তরুণ চিত্তের মধ্যে প্রবেশ করিয়া তাহাকে যেন বাংলার রসে রসাইয়া লয়। দক্ষিণারঞ্জন বাবুর ঠাকুরমার ঝুলি বইখানি পাইয়া তাহা খুলিতে ভয় হইতেছিল। আমার সন্দেহ ছিল, আধুনিক বাংলার কড়া ইস্পাতের মুখে ওই সুরটা পাছে বাদ পড়ে। এখনকার কেতাবি ভাষায় ওই সুরটি বজায় রাখা বড় শক্ত। আমি হইলে তো এ কাজে সাহসই করিতাম না। ইতিপূর্বে কোনো কোনো গল্পকুশলা অথচ শিক্ষিতা মেয়েকে দিয়া আমি রূপকথা লিখাইয়া লইবার চেষ্টা করিয়াছি, কিন্তু হোক মেলি হাত, তবুও বিলাতি কলমের জাদুতে রূপকথায় কথাটুকু থাকিলেও সেই রূপটি ঠিক থাকে না। সেই চিরকালের সামগ্রী এখনকার কালের হইয়া ওঠে। কিন্তু দক্ষিণাবাবুকে ধন্য, তিনি ঠাকুরমার মুখের কথাকে ছাপার অক্ষরে তুলিয়া পুঁতিয়াছে, তবু তাহার পাতাগুলি প্রায় তেমনি সবুজ, তেমনি তাজাই রহিয়াছে। রূপকথার সেই বিশেষ ভাষা, বিশেষ রীতি, তাহার সেই প্রাচীন সরলতাটুকু তিনি যেন এতটা দূর রক্ষা করিতে পারিয়াছে। ইহাতে তাহার সূক্ষ্ম রসবোধ ও স্বাভাবিক কলা নৈপুণ্য প্রকাশ পাইয়াছে। এখানে আমার প্রস্তাব এই যে, বাংলাদেশের আধুনিক দিদিমাদের জন্য অবিলম্বে একটা স্কুল খোলা হোক এবং দক্ষিণাবাবুর এই বইখানি অবলম্বন করিয়া শিশু শয়ন রাজ্যে পুনর্বার তাহাদের নিজেদের গৌরবের স্থান অধিকার করিয়া বিরাজ করিতে থাকুন। আধুনিক দিদিমা ঠাকুমারা বড্ড বেশি টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত। বাচ্চারাও জন্মের পর থেকে বড় হচ্ছে ওই সব টিভি সিরিয়াল শুনতে শুনতে। তাদেরও সেই গল্প শোনার মতো ধৈর্য বা মন কোনোটাই তৈরি হচ্ছে না। সবাই অস্থির। সেই রূপকথার গল্প শুনে যে স্বপ্ন দেখা, সে জায়গা দখল করেছে দেশি বিদেশি কার্টুন। আজ সবাই শোনার চেয়ে
দেখতে ভালোবাসে। তাও আমার একটা ছোট্ট প্রয়াস ছিল, যদি কেউ শোনে। ভালো থাকবেন। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। সঙ্গে থাকার অনুরোধ রইল।